আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ভয়ঙ্কর সব ভূতের গল্পে আপনাদের স্বাগতম। আশা করি আজকে যে গল্পগুলো আমরা শেয়ার করব আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এই গল্পগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আর নতুন নতুন গল্প পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের প্রথম গল্পটা শুরু করা যাক। ঘটনাটি ছিল 2015 সালের এক শীতের রাতে। রাত তখন প্রায় 2টা বাজে। রিয়াদ এক ছোট্ট শহর থেকে ঢাকায় ফিরছিলেন। তার ট্রেন আটকে গিয়েছিল একটি অজানা স্টেশনে। স্টেশনটি ছিল সম্পূর্ণ জনমানবশূন্য, কুয়াশায় আচ্ছন্ন এবং বাতাসে অদ্ভুত ঠান্ডা ভাব। ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় সকল যাত্রীদের বলা হয়েছিল যে ট্রেন ঠিক হতে কয়েক ঘন্টা সময় লাগবে। রিয়াদ নিজের কৌতূহল সামলাতে না পেরে ট্রেন থেকে নেমে পড়ে স্টেশনের প্ল্যাটফর্মে হাঁটতে শুরু করে। প্ল্যাটফর্মটি ছিল খুব পুরনো, যেন কয়েক দশক ধরে এর কোনো যত্ন নেওয়া হয়নি। চারপাশের বাতি টিম টিম করে জ্বলছিল, আর প্ল্যাটফর্মের এক কোনায় একটি কাঠের বেঞ্চে কিছু লেখা দেখে সে থমকে যায়। সেখানে লেখা ছিল, যদি কেউ মাঝরাতে এখানে দাঁড়ায় তবে জানবে তুমি একা নও। রিয়াদ এই লেখা দেখে কেমন অস্বস্তি বোধ করে। সে দ্রুত প্ল্যাটফর্মের আরেক প্রান্তে চলে যায়। হঠাৎ তার মনে হলো কে যেন তার পিছনে পিছনে হাঁটছে। সে ফিরে তাকালো, কিন্তু সেখানে কিছুই ছিল না। স্টেশনে আরো কিছুক্ষণ হাঁটার পর রিয়াদ ট্রেনের দিকে ফিরে যায়, কিন্তু ট্রেনের ভিতরের পরিবেশ অন্যরকম। প্রতিটি কামরার জানালা দিয়ে সে দেখলো যাত্রীরা চুপচাপ বসে আছে, তাদের মুখে কোনো অভিব্যক্তি নেই। ট্রেনের ভিতরে এমন নিস্তব্ধতা দেখে রিয়াদের গায়ে কাঁটা দিয়ে ওঠে। সে নিজে তার কামরায় ফিরে গিয়ে বসে পড়ে। ট্রেনের ভিতরে ঠান্ডা বাতাস প্রবাহিত হচ্ছিল, আর আশেপাশের যাত্রীদের চেহারাগুলো আরো বিপন্ন হয়ে যাচ্ছিল। রিয়াদের মনে হলো যেন তারা সবাই কেমন অস্বাভাবিক আচরণ করছে। রাত বাড়তে থাকে, আর তার মনের ভেতর ভয় আরো গভীর হতে থাকে। হঠাৎ সে একটি শিশুর কান্নার শব্দ শুনতে পেল, কিন্তু ট্রেনের এই কামরার কোনো শিশু ছিল না। রিয়াদের মনে প্রশ্নে ভরে ওঠে, এই স্টেশন কি সাধারণ কোনো জায়গা? আর ট্রেনের যাত্রীদের চুপ থাকাটা কি স্বাভাবিক? রিয়াদ ভয়ে কাঁপছিল। ট্রেনের যাত্রীদের নিস্তব্ধ চেহারা এবং অদ্ভুত শিশুর কান্নার শব্দ তার মনের ভেতর ভয় আরো বাড়িয়ে তুলছিল। কিছুক্ষণ পর সাহস করে সে আবার ট্রেন থেকে নেমে স্টেশনের প্ল্যাটফর্মে হাঁটতে শুরু করলো। স্টেশনের বাতিগুলো মৃদু আলো ছড়াচ্ছিল, আর প্রতিটা কোণে যেন অদ্ভুত ছায়া নড়াচড়া করছিল। হঠাৎ করে রিয়াদ শুনতে পেল কারো পায়ের শব্দ, কিন্তু আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে পেল না। শব্দটি যেন তার পিছন থেকে আসছিল, কিন্তু যখন সে ফিরে তাকাচ্ছিল তখন আর কেউ থাকতো না। এই সময় সে দেখতে পেল প্ল্যাটফর্মের এক কোনায় একটি অন্ধকারময় ঘর। ঘরটি খুব পুরনো, যেন কয়েক দশক ধরে পরিত্যক্ত। রিয়াদ ধীরে ধীরে ঘরটির দিকে এগিয়ে যায়। ঘরের দরজাটা আধ খোলা ছিল, আর ভেতরে কোনো আলো ছিল না। হঠাৎই দরজার ফাঁক দিয়ে সে একটি ছায়ামূর্তি দেখতে পেল। ছায়ামূর্তিটি তার দিকে তাকিয়েছিল, কিন্তু তার মুখ দেখা যাচ্ছিল না। রিয়াদ দ্রুত পিছু হটে আসে, কিন্তু তার মনে হলো ছায়াটি যেন তাকে অনুসরণ করছে। সে দ্রুত ট্রেনের দিকে ফিরে যাওয়ার চেষ্টা করলো। হঠাৎ করে শিশুর কান্নার শব্দ আবার শোনা যায়, এবার আরো জোরে এবং আরো কাছে থেকে। প্ল্যাটফর্মে হঠাৎ করে একটা লোক দেখা গেল। লোকটি একটি পুরনো চাদর গায়ে দিয়ে বসেছিল। রিয়াদ সাহস করে তার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, ভাই, এই স্টেশন এত নির্জন কেন? আর এই কান্নার শব্দটি কার? লোকটি কোনো উত্তর দিল না। সে শুধু রিয়াদের দিকে তাকিয়ে হাসলো, আর তারপর ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। এই অদৃশ্য হয়ে যাওয়া দেখে রিয়াদের পায়ের নিচে থেকে মাটি সরে গেল। রিয়াদ দ্রুত ট্রেনের দিকে ফিরে যায়, কিন্তু এবার ট্রেনের ভেতরের দৃশ্যটা আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। প্রতিটি যাত্রী একদম স্থির হয়ে বসেছিল, তাদের চোখ বড় বড় হয়ে খোলা এবং মুখে ভয়ের ছাপ। রিয়াদ তাদের ডাকতে গেলে কেউ কোনো সাড়া দেয় না। এই অবস্থায় সে ট্রেনের এক প্রান্তে একটা ছোট মেয়েকে দেখতে পায়। মেয়েটি একা বসেছিল এবং তার চোখ ছিল লাল। রিয়াদ তার দিকে এগিয়ে গেল। মেয়েটি ধীরে ধীরে বলল, তুমি এখানে কেন এসেছো? তুমি জানো না এই জায়গাটা আমাদের? রিয়াদ শীতল ঘামে ভিজে যায়। ট্রেনের প্রতিটি মুহূর্ত তার জন্য আরো ভয়ঙ্কর হয়ে উঠছিল। সে কি এই ট্রেন এবং স্টেশন থেকে বের হতে পারবে, নাকি কোনো বড় বিপদ তার জন্য অপেক্ষা করছে? রিয়াদ মেয়েটির কথা শুনে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। তুমি এখানে কেন এসেছো? মেয়েটির এই প্রশ্নের উত্তর তার মাথায় ঘুরতে থাকে। মেয়েটি হঠাৎ হেসে ওঠে, এক অদ্ভুত ভয়ঙ্কর হাসি। রিয়াদ তাড়াতাড়ি ট্রেনের অন্য কামরায় চলে যায়। ট্রেনের প্রতিটি কামরায় একই দৃশ্য। যাত্রীরা নিস্তব্ধ, তাদের চোখ স্থির, এবং হঠাৎ সে দেখতে পেল একটি ছায়া ট্রেনের শেষ প্রান্তে তার দিকে এগিয়ে আসছে। ছায়াটি আকারে বড় হতে থাকে, আর তার পায়ের শব্দ রিয়াদের কানে যেন বজ্রপাতের মতো লাগছিল। ভয় সে ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মে চলে আসে। স্টেশনের বাতিগুলো তখন একে একে নিভে যাচ্ছিল। প্ল্যাটফর্মের শেষ প্রান্তে সেই পুরনো ঘরের দরজা থেকে একটি বিকট আওয়াজ শোনা যায়। রিয়াদ মনে সাহস জোগাতে চেষ্টা করছিল, কিন্তু তার শরীর কাঁপছিল। রিয়াদ স্টেশনের বাইরে যাওয়ার পথ খুঁজতে শুরু করে। হাঁটার সময় তার সামনে হঠাৎ করেই সেই রহস্যময় লোকটি আবার দেখা দেয়। লোকটি এবার বলল, তুমি বের হতে পারবে, কিন্তু তার আগে জানতে হবে কেন তুমি এখানে এসেছো।
রিয়াদ বলল, আমি তো এখানে ইচ্ছাকৃত আসিনি, ট্রেন বিকল হয়ে এখানে থেমেছে। লোকটি হেসে বলল, এই জায়গা বহু বছর আগে পরিত্যক্ত, এখানে আর কোনো ট্রেন থামে না। তুমি যে ট্রেনে এসেছো সেটা অনেক আগেই ধ্বংস হয়ে গেছে। লোকটির কথা শুনে রিয়াদের মাথা ঘুরতে থাকে। সে বুঝতে পারে এই ট্রেন এবং স্টেশন আসল নয়, এটি কোনো অলৌকিক শক্তির দ্বারা তৈরি। লোকটি আবারও বলল, তুমি বেঁচে আসো, তাই তোমার এখান থেকে বের হওয়ার সুযোগ আছে। তবে মনে রেখো, তোমার মতো যারা এখানে আছে তারা কিছু ভুলে যায় না। রিয়াদ লোকটির নির্দিষ্টে একটি নির্দিষ্ট দিক দিয়ে হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে সে দেখতে পায় স্টেশনের শেষ প্রান্তে একটি আলোর দরজা। দরজাটি খুব ছোট, কিন্তু সেখানে পৌঁছানোর সময় তার মনে হচ্ছিল এটি তার মুক্তির পথ। দরজা পার হয়ে সে আচমকা নিজেকে একটি লোকাল স্টেশনে খুঁজে পায়। স্টেশনে ভোরের আলো ছড়াচ্ছিল, চারপাশে মানুষজনের কোলাহল শোনা যাচ্ছিল। তার মনে হচ্ছিল সে যেন মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। রিয়াদ পরে জানতে পারে সেই স্টেশনটি বহু বছর আগে একটি ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর পরিত্যক্ত হয়ে যায়। তার যাত্রা কি শুধুই কাকতালীয় ছিল, নাকি তাকে কোনো শক্তি সেখানে নিয়ে গিয়েছিল? সেই প্রশ্নের উত্তর সে আর খুঁজে পায়নি। যারা এই মুহূর্তে ট্রেনে আছেন বা ট্রেনে ভ্রমণের প্রস্তুতি নিচ্ছেন, একবার ভাবুন তো, আপনার ট্রেন যদি হঠাৎ কোনো নির্জন স্টেশনে থেমে যায় আর আশেপাশে কাউকে যদি না দেখতে পান, মনে রাখবেন অদ্ভুত কিছু ঘটলে হয়তো সেটা বাস্তবের চেয়ে ভৌতিকও হতে পারে। সাবধান থাকুন এবং চারপাশে খেয়াল রাখুন। তো এই ছিল আজকের আমাদের প্রথম গল্প। আশা করি গল্পটা আপনাদের ভালো লেগেছে। গল্পগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন গল্প পেতে অবশ্যই ভয়েস অফ সোহান ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজটা ফলো করে দিবেন। তো চলুন বেশি দেরি না করে আজকের দ্বিতীয় গল্পটা শুরু করে যাক। সময়টা ছিল 2005 সাল। জসিম হোসেন ছিলেন একটি স্থানীয় সংবাদপত্রের সাংবাদিক। একদিন তার কাছে একটি অদ্ভুত ফোন কল আসে। অপরিচিত একজন ব্যক্তি বলেন, আপনি যদি সাহসী হন তাহলে ময়মনসিংহের কালীগ্রামে আসুন। এখানে এমন কিছু আছে যা আপনি আজীবনেও দেখেননি। তবে সতর্ক থাকুন, কারণ এখানে রাতে কেউ বাঁচে না। জসিম প্রথমে ভেবেছিলেন কেউ হয়তো তাকে ভয় দেখানোর চেষ্টা করছে, কিন্তু কৌতূহল তাকে পেয়ে বসে। কালীগ্রামের কথা তিনি আগেও শুনেছিলেন। এটি এমন একটি গ্রাম যেখানে রাত হলে অদ্ভুত সব ঘটনা ঘটে। গ্রামের মানুষ বলে চাঁদের আলো এখানে অভিশাপ হয়ে নামে। পরের দিন সকালে জসিম তার ক্যামেরা, নোটবুক এবং টর্চ লাইট নিয়ে রওনা দিলেন। তার মনে হচ্ছিল একটি বড় সংবাদ অপেক্ষা করছে। বিকেল নাগাদ জসিম কালীগ্রামে পৌঁছালেন। বেশিরভাগ ঘরবাড়ি পরিত্যক্ত। স্থানীয় কিছু মানুষ তাকে দেখে কৌতূহলী দৃষ্টিতে তাকায়। একজন বয়স্ক লোক এগিয়ে এসে বলেন, আপনি এখানে কেন এসেছেন বাবাজি? এখানে রাত কাটালে কেউ আর ফিরে যায় না। জসিম মৃদু হেসে বললেন, আমি সত্যটা জানতেই এসেছি। এসব গুজব আমি বিশ্বাস করি না। বয়স্ক লোকটি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, রাত এলে বোঝা যাবে, কিন্তু সাবধানে থাকবেন। চাঁদের আলোয় এই গ্রামে কিছু একটা আসে। রাত তখন 11টা বাজে। গ্রামের চারিপাশে নীরবতা, বাতাসও থেমে আছে। জসিম তার ক্যামেরা নিয়ে গ্রামে ঘুরতে শুরু করলেন। তিনি দেখতে পেলেন একটি পুরনো বাঁশঝাড়ের পাশে কয়েকটি ধ্বংসপ্রাপ্ত ঘর। হঠাৎ করে তার কানে শোনা গেল চাপা গঙ্গানের মতো শব্দ। জসিম শব্দের উৎস খুঁজতে বাঁশঝাড়ের দিকে এগেলেন। সেখানে গিয়ে দেখলেন একটি মাটির উপর ভেজা পায়ের ছাপ। পায়ের ছাপগুলো গিয়ে শেষ হয়েছে একটি বড় গাছের নিচে। গাছের নিচে একটি কালো কাপড় ঢাকা কিছু পড়ে আছে। তিনি আলতো করে কাপড়টি সরালেন এবং দেখলেন একটি পুরনো পুতুল। কিন্তু পুতুলটির মুখ বিকৃত আর তার গায়ে লাল রঙের কোনো কিছু লেগে আছে। পুতুলটি হাতে নিতেই জসিম শুনতে পেলেন একটি মহিলার চাপা হাসি। হাসির আওয়াজ গাছের মাথা থেকে আসছিল। তিনি টর্চ লাইট তুলে দেখলেন গাছের ডালে একটি সাদা ছায়া। সেই মুহূর্তে বাতাসে যেন কেউ ফিসফিস করে বলল, তোমাকে এখন আমার সঙ্গী হতে হবে। ভয়ে জসিম দ্রুত গ্রাম থেকে বেরিয়ে আসার চেষ্টা করলেন, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তিনি যতই দৌড়াচ্ছিলেন ততই দেখছিলেন তিনজনে একই জায়গায় ফিরে আসছেন। পুরো গ্রাম যেন তাকে ঘিরে ফেলে দিয়েছে। এক পর্যায়ে তিনি গ্রামের মসজিদের কাছে গিয়ে আশ্রয় নিলেন। মসজিদের ইমাম তাকে দেখে বললেন, আপনি যেই চাঁদের অভিশাপকে জাগিয়েছেন, রাত শেষে যদি বাঁচতে চান তাহলে আল্লাহর নাম জপতে থাকুন। মসজিদে বসে তিনি সারা রাত দোয়া পড়লেন। বাইরে থেকে মাঝে মাঝে শোনা যাচ্ছিল মহিলার হাসি আর পায়ের চাবি বাজানোর শব্দ। সকালে সবকিছু স্বাভাবিক হয়ে যায়, কিন্তু জসিমের মন থেকে ভয় যায়নি। তিনি বুঝতে পারলেন গ্রামটি শুধু একটি অভিশপ্ত জায়গা নয়, এর পিছনে একটি গভীর রহস্য আছে। জসিম কালীগ্রামে যে রাত কাটালেন তা তার জীবনের সবচেয়ে ভয়ের রাতগুলোর একটি ছিল। সকালে গ্রামের পরিবেশ শান্ত হলেও তার মনের মধ্যে একটি অস্বস্তি কাজ করছিল। তার মনে হলো এই গ্রামে ঘটে যাওয়া ঘটনাগুলোর পিছনে একটি অজানা ইতিহাস লুকিয়ে আছে। জসিম গ্রাম থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি গ্রাম সম্পর্কে আরো জানতে প্রবীণ মানুষদের খুঁজে বের করলেন। গ্রামের এক বৃদ্ধা মালেকা বুড়ি, তিনি জসিমকে বললেন, তোমার যদি সত্যটা জানতে হয় তবে অনেক আগের বছরে ঘটে যাওয়া সেই ঘটনার কথা শুনতে হবে। এই গ্রাম এক সময় শান্ত ছিল, কিন্তু প্রায় 50 বছর আগে এখানে এমন কিছু ঘটে যা সবকিছু বদলে দেয়। জসিম জিজ্ঞেস করলেন, কি ঘটেছিল?
বুড়িটি ধীরে ধীরে বলতে শুরু করলেন। তখন ছিল বর্ষার সময়। চাঁদের আলোতে কালেগ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীটায় একজন নারী প্রতিদিন রাতে স্নান করতে যেত। সে ছিল এক পরীর মতো সুন্দরী। সবাই তাকে চাঁদনি নামে রাখত। তার রূপ দেখে অনেকেই তাকে পছন্দ করত, বিশেষ করে গ্রামের কিছু ধনী পুরুষ। তারা ভাবত তার সৌন্দর্য গ্রামের মেয়েদের ঈর্ষান্বিত করেছে। একদিন সেই পুরুষরা তাকে নদীর ধারে একা পেয়ে আক্রমণ করে। তারা তার উপর অকথ্য অত্যাচার চালায় এবং শেষমেশ তাকে হত্যা করে নদীতে ফেলে দেয়। মালেকা বুড়ি থেমে গেলেন। জসিম গভীর মনোযোগে তার কথা শুনছিলেন। তিনি জিজ্ঞেস করলেন, তারপর কি হলো? বুড়ি বললেন, যেদিন থেকে চাঁদনি মারা যায় সেদিন থেকে এই গ্রামে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। চাঁদের আলোতে গ্রামের মানুষজনের মাথা খারাপ হয়ে যেত। তারা কেউ নদীর দিকে দৌড়াতো, কেউ বা চাঁদনির ডাক শুনত। যারা সেই ডাক শুনত তারা আর কখনো ফিরে আসেনি। মালেকা বুড়ির গল্প শুনে জসিম বুঝতে পারলেন এই গ্রামের অভিশপ্তর মূল সূত্র হচ্ছে সেই নদী। তিনি সিদ্ধান্ত নিলেন রাতে সেই নদীর কাছে যাবেন এবং রহস্যের আসল কারণ খুঁজে বের করবেন। রাত নামলো। জসিম তার ক্যামেরা এবং টর্চ লাইট নিয়ে নদীর দিকে রওনা হলেন। পুরো গ্রাম অন্ধকারে ঢেকেছিল। চাঁদের আলো নদীর পানিতে প্রতিফলিত হচ্ছিল, যা এক অদ্ভুত ভয়ঙ্কর পরিবেশ তৈরি করছিল। নদীর পাশে দেখা মেলে চাঁদনির। জসিম নদীর ধারে গিয়ে দাঁড়ালেন। হঠাৎ তার মনে হলো নদীর পাড়ে কেউ দাঁড়িয়ে আছে। একজন নারী সাদা কাপড় পরে ধীরে ধীরে নদীর পানিতে নেমে যাচ্ছে। তিনি টর্চ লাইট ফেলতেই নারীটি পিছনে ফিরে তাকালো। তার চোখে অদ্ভুত এক শূন্যতা, তার ঠোঁটের কোণায় এক ভয়ঙ্কর হাসি। নারীটি বলল, তুমি আমাকে ডাকলে? জসিমের গলা শুকিয়ে গেল। তিনি কোনো কথাই বলতে পারল না। নারীটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগলো আর বলল, তোমরা আমার মৃত্যুর বিচার করনি, এখন সবাইকে এর মাসুল দিতে হবে। নারীটি হঠাৎ করেই চিৎকার করে উঠল এবং চারিপাশে কালো কুয়াশার মতো কিছু ছড়িয়ে পড়ল। জসিম দৌড়ে পালানোর চেষ্টা করলো, কিন্তু তার পা যেন শক্ত হয়ে গেছে। নারীর চোখ থেকে অদ্ভুত এক আলো বের হতে লাগলো, যা জসিমকে পিছনে টেনে আনছিল। তখনই একটি মসজিদের আজানের আওয়াজ ভেসে আসলো। আজানের শব্দ শুনে নারীটি থেমে গেল। সে আকাশের দিকে তাকিয়ে ক্ষীণ স্বরে বলল, আমার সময় ফুরিয়ে আসছে, কিন্তু আমি আবারও আসবো। জসিম সুযোগ বুঝে দৌড়ে পালিয়ে গেলেন। মসজিদের কাছে গিয়ে জসিম জানালেন তিনি কালেগ্রামের অভিশাপ থেকে মুক্তি দিতে চান। ইমাম সাহেব বললেন, এটা সহজ নয়। এই অভিশাপ শুধুমাত্র ক্ষমা ও প্রার্থনার মধ্যেই কাটানো সম্ভব। তোমাকে চাঁদনির আত্মার শান্তি আনতে হবে। জসিম সিদ্ধান্ত নিলেন তিনি পরবর্তী রাতে একটি বিশেষ আয়োজন করবেন। পুরো গ্রামে যারা বেঁচে আছেন তাদের নিয়ে তিনি চাঁদনির আত্মার মুক্তির জন্য প্রার্থনা করবেন। কিন্তু তিনি জানতেন এই চেষ্টার ফল ভালোও হতে পারে, আবার ভয়ঙ্করও কিছু ঘটতে পারে। জসিম এবার নিজেকে দৃঢ় করলেন। গ্রামে ফিরে তিনি সবাইকে ডাক পাঠালেন। গ্রামের মানুষ যারা ভয় পেয়ে চুপ করেছিল তারাও জানতো এই অভিশাপ থেকে মুক্তি পাওয়া দরকার। ইমাম সাহেবের পরামর্শে তারা একটি বড় মিলাদের আয়োজন করলেন। একসঙ্গে গ্রামের পুরোহিতদেরও ডাকা হলো, যাতে ভিন্ন ধর্মের মানুষরাও চাঁদনির আত্মার শান্তির জন্য প্রার্থনা করতে পারে। রাত নেমে এলো। চাঁদের আলো আবারও গ্রামটিকে আচ্ছন্ন করলো। বাতাসে ভৌতিক এক ধরনের নীরবতা। সবাই মিলে নদীর ধারে এক জায়গায় জড়ো হলো। মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা শুরু হলো। ইমাম সাহেব চাঁদনির আত্মার জন্য দোয়া করছিলেন আর পুরোহিতরা মন্ত্র পড়ছিলেন। হঠাৎ করে চারপাশের বাতাস ভারী হয়ে উঠল। নদীর পানি এক অদ্ভুত কাঁপুনিতে কেঁপে উঠতে লাগলো। লোকজনের মাঝে ভীতি ছড়িয়ে পড়ল। দূর থেকে মহিলার চিৎকার শোনা গেল। সবাই ভয় পেয়ে পিছনে তাকালো। দূরে নদীর মাঝখানে সাদা শাড়ি পরা সেই নারী দাঁড়িয়েছিল। জসিম সাহস নিয়ে সামনে এগিয়ে গেলেন। তার হাতে ছিল সেই পুতুলটি যা তিনি আগের রাতে গাছের নিচে পেয়েছিলেন। তিনি জানতেন পুতুলটির সঙ্গে চাঁদনির মৃত্যুর কিছু না কিছু সম্পর্ক আছে। জসিম চিৎকার করে জিজ্ঞাসা করলেন, তুমি কি চাও? নারীটি তার দিকে তাকিয়ে বলল, আমার বিচার, আমার মৃত্যুর বিচার করো। আমার আত্মা এখনো শাস্তি ভোগ করছে। জসিম ইমাম সাহেব এবং পুরোহিতদের দিকে তাকালেন। তারা মাথা নেড়ে জানালেন প্রার্থনা চালিয়ে যেতে হবে। সবাই আবারও প্রার্থনা শুরু করলো। নারীটি ক্ষিপ্ত হয়ে গেল। সে তার হাত উঁচু করে বাতাসে কিছু অদৃশ্য শক্তি ছুড়ে মারল। গাছগুলো দুলতে শুরু করলো। নদীর পানি স্রোতের মতো ছুটে আসতে লাগলো। জসিম ভয় পেয়েও পিছু হটল না। তিনি চিৎকার করে বললেন, তোমার আত্মা শান্তি পাবে। আমরা সবাই তোমার জন্য প্রার্থনা করছি, আমাদের ক্ষমা করো। চাঁদনি ধীরে ধীরে শান্ত হতে লাগলো। তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। সে বলল, আমার মৃত্যুর জন্য যারা দায়ী ছিল তারা আজ বেঁচে নেই, কিন্তু তাদের বংশধরে গ্রামে রয়ে গেছে। তাদের শাস্তি হওয়া দরকার। গ্রামের কিছু মানুষ মাথা নিচু করে দাঁড়িয়েছিল। তাদের মধ্যে কয়েকজন জানত তাদের পূর্বপুরুষরা সেই নৃশংস অপরাধে জড়িত ছিল। জসিম তাদের সামনে এসে বললেন, তোমাদের অপরাধের জন্য ক্ষমা চাও, আর যদি সৎ হতে পারো তাহলে এই অভিশাপ কাটবে। তারা ভয়ে কাঁপতে কাঁপতে চাঁদনির কাছে ক্ষমা চাইল। চাঁদনি আকাশের দিকে তাকিয়ে বলল, আমার সময় শেষ, তোমরা ভালো থেকো। নারীটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। বাতাস থেমে গেল। নদীর পানি শান্ত হলো আর গ্রাম জুড়ে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। সকালে সূর্য ওঠার পর গ্রাম যেন নতুন প্রাণ ফিরে পেল। দীর্ঘদিনের অভিশাপ কেটে গেল। জসিম জানালেন তার সাহস এবং বিশ্বাসী ছিল এই গ্রামের মুক্তির চাবিকাঠি।
তো এই ছিল আজকের আমাদের দ্বিতীয় গল্প। আশা করব এই গল্পটাও আপনাদের ভালো লেগেছে। গল্পগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর নতুন নতুন গল্প পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন বেশি দেরি না করে আজকের তৃতীয় গল্পটা শুরু করা যাক। আজ আমি নিজের সাথে ঘটা কিছু অমীমাংসিত ঘটনার কথা বলবো। এসব শুরু হয় তখন আমি একটু একটু বুঝি। আমার বয়স তখন 7 থেকে 8 বছর হবে। আমরা আগে সবাই একসাথে থাকতাম। দাদু, দাদি, আব্বু, আম্মু, আমার চাচ্চু, ফুপি সবাই ছিল বাড়িতে। তখন আমি একমাত্র সন্তান, সবার খুব আদরের ছিলাম, দেখতেও সুন্দর ছিলাম। তো সবাই একবার হলেও আমাকে কোলে নিতে চাইতো। আমার দাদু গ্রামের মোড়ল ছিলেন এবং ওনার বড় ব্যবসাও গ্রামের প্রায় সব জমি আমাদের ছিল। এজন্য অনেকের আমাদের বাড়িতে সবসময় আসা যাওয়া ছিল। আমাদের বাড়িতে অনেক বড় বড় গাছ থাকায় দিনের বেলাতেও অন্ধকার হয়ে থাকতো। তো একদিন আমি সন্ধ্যাবেলায় দাদুর নিয়ে আসা আনারস খাচ্ছিলাম উঠানে বসে ফুফির সাথে। আম্মু দাদি রান্না করছিলেন, দাদু গ্রামের কয়েকজনের সাথে কথা বলছিলেন, আর আমি আমার ফুপির সাথে বসে খাচ্ছিলাম। এমন সময় ছোট ফুপি বলল ঘরে যাবে। ওই সময় আমার দিকে কারো নজর ছিল না। এমন সময় আমি দেখলাম আমাদের বাড়ির পিছনে যাওয়ার যে রাস্তাটা, সেখানে একটা আমার বয়সী বাচ্চা মেয়ে, অস্বাভাবিক ফর্সা আর এত সুন্দর, কি বলবো। আমি তো অবাক, কারণ এই সময় এত ছোট মেয়ে কোথা থেকে আসলো। মেয়েটার খোলা পা ছিল আর কোমরে একটা কালো সুতার তাবিজ বাঁধা ছিল। বাচ্চাটা হাসছিল আর আমাকে ডাকছিল হাতের ইশারায়। আমার কি হলো জানি না, আমি খাওয়া ছেড়ে ওর কাছে যাচ্ছি। আমি যখন ওর কাছাকাছি গেলাম তখনও বাড়ির পিছনে হাঁটা ধরলো। তখন খুব অন্ধকার ছিল আর আমাদের বাড়ির পিছনে কোনো আলোর ব্যবস্থা ছিল না। আমি বাড়ির পিছন পর্যন্ত গিয়ে দেখি মেয়েটা কেমন করে যেন হাসছে আর আমাকে কাছে ডাকছে। সেখানে অনেক বড় একটা শিমুল গাছ ছিল। ওই সময় হঠাৎ আম্মু আমাকে কোলে তুলে নিল আর সাথে সাথেই কিছু না বলে বাড়িতে ঢুকে গেল। আমি দেখলাম মেয়েটা সেই শিমুল গাছে নিমেষেই উঠে আমার দিকে তাকিয়ে হাসছিল, আর আমি সেখানে যাওয়ার জন্য কান্না করছি। মজার ব্যাপার হলো বাচ্চাটাকে শুধু আমিই দেখছিলাম, আম্মু নাকি কিছুই দেখেনি। তারপর আর কিছু মনে নেই আমার। তবে এরপর অনেকদিন জ্বর ছিল। পরে দাদি নাকি কারো কাছ থেকে দোয়া পড়া সুতো এনে হাতে পরিয়ে দেয় আর আমি সুস্থ হয়ে উঠি। তবে মাঝে মাঝে ওই শিমুল গাছে একটা সুন্দর সাদা পাখি দেখতাম, যা আমি অন্য কোথাও এই জীবনে দেখিনি। সবচেয়ে আশ্চর্য হলো সেই পাখিটা আমি ছাড়া আর কেউ দেখতে পেত না। সবাইকে দেখাতে চাইলে ওরা আমাকে ওখান থেকে সাথে সাথে বাড়িতে নিয়ে আসতো। ঘটনা নাম্বার 2। আমার তখন বয়স 12 কি 13 হবে। আমাদের বাড়ির শেষ সীমানায় বিশাল একটা তেঁতুল গাছ ছিল। দিনের বেলাতে কেউ যেত না। একদিন আমি দাদিকে বললাম তেঁতুল খাবো। তো দাদি একটা ছেলের থেকে কিছু তেঁতুল পেরে নাই। আমিও ছিলাম সেখানে। আর সেই সময় সন্ধ্যা হবে হবে ভাব। হঠাৎ করে আমি পড়ে যাই আর পায়ে ব্যথা পাই। সেদিন রাতেই স্বপ্ন দেখি তেঁতুল গাছটার নিচে বসে একজন পুরুষ ও মহিলা একটা বাচ্চাকে ফুল দিয়ে ঝাড়ছে। ধান যেমন করে পরিষ্কার করে ঠিক ওভাবেই। আর সাথে অনেকগুলো লাল গোলাপ ছিল। তবে আমি বাচ্চাটার মুখ দেখতে পারছিলাম না। আর যখন দেখলাম তখন ভয়ে ঘুম থেকে উঠে যাই আর কাঁপতে থাকি, কারণ সেটা আমার মুখ ছিল। সারা রাত আমার ঘুম হয়নি, আম্মুকে ঘুমাতে দেয়নি। পরের দিন সকালে আমাদের বাড়ির কাজের লোক ওখানে গিয়ে দেখে তেঁতুল গাছের নিচে অনেকগুলো গোলাপ ফুল পড়ে আছে। বাড়িতে এসে বললে আমরা সবাই গিয়ে দেখে অনেক অবাক হই, কারণ তখন আমাদের বাড়িতে লাল গোলাপের গাছ ছিল না। পরে আমি বাড়ির সবাইকে আমার স্বপ্নের কথা বলি। দাদু একজন হুজুরকে এসব বললেন। হুজুর বললেন ওখানে নাকি জিন থাকে, আর আমি যে পড়ে গিয়েছিলাম তারাই নাকি ফেলে দেয়। তারা চায় না আমরা ওখানে কেউ যাই, তবে তাদের কেউ বিরক্ত না করলে তারা কোনো ক্ষতি করবে না কারুর। পরে আমাকে একটা তাবিজ দেয় গায়ে বাঁধার জন্য। এরপর আর কোনো সমস্যা হয়নি। আমিও আর সেদিকে খুব একটা যাইনি। তবে তেঁতুল গাছটা দেখলে কেমন যেন রহস্যময় লাগে আমার কাছে। কি অন্ধকার আর কালো হয়ে থাকে সব সময় জায়গাটা। ঘটনা নাম্বার 4। আমরা যখন নতুন বাড়িতে আসি তখন আমার বয়স ছিল 17 বছর। নতুন বাড়িতে আসার পর হয় আমার আসল সমস্যার শুরু। প্রতিদিন কোনো না কোনো অদ্ভুত ঘটনা ঘটতে থাকলো, আর তা শুধু আমার সাথেই ঘটলো। একদিন স্বপ্নে দেখলাম কে একজন আমাকে অনেক মূল্যবান ধনরত্ন দিচ্ছে, আর তার পাহারাদার একটা ছোট সাপ। আমি সেগুলো নিলাম না দেখে সাপটা মিলিয়ে গেল। আর সেই সাপ আমি পরের দিন নিজের চোখে দেখি যেমনটা স্বপ্নে দেখেছিলাম। কুচকুচে কালো, মাথাটা অনেক বড়, লেজ ছোট। এরকম মাঝে মাঝেই দেখা শুরু করলাম, বলতে গেলে প্রতিদিনই। একা ঘুমাতে পারতাম না। আম্মু সব সময় থাকতো সাথে। নিজের চাকরিটাও বাদ দিয়ে দিয়েছিল আম্মু আমার জন্য। স্বপ্নগুলো যখন দেখতাম আমার মনে হতো আমি জেগে আছি, তবে শুধু চোখ খুলতে পারতাম না। একদিন দেখলাম কেউ একজন বলছে এটা তোর সম্পদ, তোকেই নিতে হবে, না নিলে তোর ক্ষতি করব। এখানে বলি ততদিনে আমার চাচুদের বিয়ে হয়েছে এবং আমরা সবাই শুধু বোন, কোনো ভাই নেই আমাদের। আব্বুদের 4 ভাইয়ের 5টা মেয়ে হলো, কিন্তু একটাও ছেলে নেই। ছেলে হলে কোনো কারণ ছাড়াই মারা যায়। একদিন স্বপ্নে দেখলাম কেউ বলছে আমি সেই সম্পদ না নিলে এই বাড়িতে কোনো ছেলে সন্তান হবে না, আর হলেও মারা যাবে। তবে সম্পদ যদি আমি নেই আমার জীবন সে নিয়ে যাবে। এটা কোনো কথা? আমার বাপদাদার কি কিছু কম পড়েছে যে ধন সম্পদ নিয়ে জীবনটাই দিব?
ততদিনে আমার অবস্থা ভালো না, অসুখ লেগেই থাকে। ডাক্তার বলে কিছু হয়নি, কিন্তু আমি মাথা নিয়ে বিছানা থেকে উঠতে পারি না, জল লেগেই থাকে। হঠাৎ করেই পড়ে যাই, হাত পা মচকে যায়। এগুলো যেন নিত্যদিনের হয়ে উঠেছিল। আমার রুমের পিছনে বড় একটা বড়ই গাছ ছিল, কিন্তু সেই গাছের নিচে প্রতিদিন পরিষ্কার করা হতো, কোনো শুকনা পাতা ছিল না। কিন্তু তারপরেও প্রত্যেক রাতে মনে হতো কেউ হাঁটছে মানুষের মতো, আর আমার জানালার কাছে এসে থমকে যেত। উঠে যখন দেখতাম কিছুই দেখতে পেতাম না, আর কোনো পাতাও ছিল না যে শব্দ হতে পারে। এরপর একদিন মেঝেতে শুয়েছিলাম, এমন সময় মনে হলো কেউ মাথায় ফু দিচ্ছে, কিন্তু কেউ ছিল না। একদিন ঘুমের মাঝে দেখি একটা সোনার হাড়ি আমার পাশে, কি আলো! কিন্তু যখন দেখতে গেলাম অনেক অন্ধকার ছিল ভেতরটা। ঘুম থেকে উঠে দেখি মেঝেতে কেউ পুরনো কিছু রাখলে যেমন আশেপাশে ধুলো জমে, ওই রকম হয়ে গেছে। কিন্তু অত রাতে সবাই ঘুমাচ্ছিল, আম্মু তো আমার পাশেই। এর মাঝে কিন্তু অনেক হুজুর দেখানো হয়েছে, আর তারা বলতো খারাপ জিনের কাজ। আর তারা কাছে আসতে পারছে না, কারণ আম্মু বাড়িতে সবসময় কোরআন শরীফ পড়তো, না হলে নাকি আমাকে মেরে ফেলতো। এরকম অনেক ঘটনা ঘটতে লাগলো। ঘটনা নাম্বার 4, একদিন বাড়ির পিছনে দুটো অনেক বড় রূপার টাকার মতো কিছু পেলাম। কেউ নাকি ওরকম কিছু দেখেনি কখনো। দাদু হুজুরকে দেখালে বলল এগুলো যেন যেখানে পেয়েছি সেখানেই ফেলে দেই। এরপর আমি খুব অসুস্থ হয়ে গেলাম, প্রায় মরার মতো। আত্মীয়রা পর্যন্ত দেখতে আসলো, ডাক্তার কিছু সুরাহা করতে পারলো না। এরপর দাদু একজন বড় হুজুর ডাকলেন। উনি বললেন খারাপ জিন পিছনে আছে, আর সেটা আমার জন্মের পর থেকেই। এতদিন তাদের দেওয়া কিছু ছুঁইনি, তাই ক্ষতি করতে পারেনি, কারণ আমার লোভ ছিল না। কিন্তু এখন ওই টাকা হাতে নিয়েছি, তাই ওরা আমাকে মেরে ফেলবে। আর আমার নিজেরা সবসময় মনে হতো আমি আর বাঁচবো না, তাড়াতাড়ি মরে যাব। পরে সেই হুজুর বাড়ি বন্ধ করলেন, আমার শরীর বন্ধ করে দিলেন, আর তাবিজ দিলেন। এখন ভালো আছি, আর কিছু নেই। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, তাবিজ যদি খুলে রাখি সেটা আর খুঁজে পাই না অনেকদিন, আবার হঠাৎ করেই খুঁজে পাই। এরকম আরো অনেক কিছুর সাক্ষী আমি নিজেই। সব তো আর বলা সম্ভব হয় না একেবারে। অন্য একদিন বাকিগুলো বলবো ইনশাআল্লাহ। তবে আমার সাথে ঘটা এইসবের কোনো ব্যাখ্যা আমি পাইনি। এর মাঝে আমার ছোট চাচুর একটা ছেলে হয়েছিল। এখন আমরা 5 বোন 1 ভাই। আল্লাহ যেন এসবের আর সম্মুখীন না করে। তো এই ছিল আজকের আমাদের গল্পগুলো। আশা করি গল্পগুলো আপনাদের অনেক ভালো লেগেছে। তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে, গল্পগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন গল্প পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের সঙ্গে ঘটে যাওয়া ভৌতিক গল্পগুলো আমাদের পাঠিয়ে দিতে পারেন। আমাদের গল্প পাঠাতে অবশ্যই ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেসটা হলো sohanofficial111@gmail.com। তো দেখা হবে আবার নতুন কোনো ভয়ঙ্কর গল্প নিয়ে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।